নেক্সট কোশ্চেনটা বলছে যে একটি বস্তুকে উল্লম্ব তলে উপরের দিকে ছড়া হলো এবং অর্ধেক উচ্চতায় এটির বেগ হলো 10 মিটার পার সেকেন্ড। তাহলে বস্তুটির সর্বাধিক উচ্চতা কত হবে? তো বলা আছে একটা বস্তুকে এরকম উপরের দিকে এইভাবে ছোড়া হচ্ছে, তো বস্তুটার অর্ধেক উচ্চতায়, ধরলাম ও টোটাল এইচ উচ্চতা উঠতে পারে, তাহলে h/2 উচ্চতায়, এই উচ্চতায় গিয়ে ওর বেগ হয় 10 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের সর্বাধিক উচ্চতা, অর্থাৎ এক্ষেত্রে এইচ ইকুয়াল টু কত হবে এটা বের করতে হবে। এখন সর্বাধিক উচ্চতায় গিয়ে ওর বেগ অবশ্যই 0 হয়ে যাবে, এটা আমরা জানি। তো আর ধরে নিলাম ওকে ইউ বেগ নিয়ে ছোড়া হচ্ছে। এখন আমরা এই এইচের মানটা বের করব। তো এই পয়েন্ট মানে অর্ধেক উচ্চতার ক্ষেত্রে আমরা যদি v² = u² + 2as এই সমীকরণটাকে কাজে লাগাই, অর্ধেক উচ্চতার ক্ষেত্রে আমরা এই সমীকরণটাকে কাজে লাগাচ্ছি। তো এর ক্ষেত্রে আমাদের ভিটা হয়ে যাচ্ছে 10, তার মানে 10² ইউটা আমাদের ইউ ধরে নিয়েছিলাম, আর এদিকে আমাদের অভিকর্ষজ ত্বরণ জিটা নিচের দিকে কাজ করছে আর বস্তুর গতিবেগ উপরের দিকে, তার মানে আমাদের এক্ষেত্রে বস্তুটার মন্দন হচ্ছে। তাহলে এই এর জায়গায় আমাদের -g বসবে, তাহলে এখানে হয়ে যাবে -2 × g, আর এসটা হলো আমাদের h/2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এরকম u² - gh = 10²। মানে আমাদের 100 হয়। আর এই পুরো গতিটার ক্ষেত্রে মানে এখান থেকে সর্বোচ্চ উচ্চতা আরোহণ পর্যন্ত আমরা যদি এই সমীকরণটাকে কাজে লাগাই, তাহলে কি হবে? v = 0 = u² - এক্ষেত্রে মন্দন হবে, তাহলে 2g × s টা হয়ে গেল আমাদের h। তাহলে u² = আমরা কি পাচ্ছি দেখা যাক। u² পাচ্ছি আমরা 2g। এবার আমরা এখানে এটা বসিয়ে দেবো, বসিয়ে দিলে আমাদের 2gh হয়ে যাচ্ছে, 2gh - gh হচ্ছে 100। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি gh = 100, তাহলে h হলো 100/g। এখন আমাদের কোশ্চেনে g এর মান 10 বলে দিয়েছে, তো g এর মান 10 হলে h হয়ে যাবে আমাদের 10 এত মিটার। তার মানে অপশান বিটা আমাদের অ্যান্সার হবে, আর আমাদের বস্তুটা সর্বাধিক উচ্চতা হবে 10 মিটার। নেক্সট কোশ্চেনটা বলছে যে দুটি একক ভেক্টরের সমষ্টি একটি একক ভেক্টর, এদের বিয়োগফলের মান কত হবে? তো ধরলাম দুটো ভেক্টর আমাদের একক ভেক্টর, দুটো একক ভেক্টর বলা হয়েছে, একটা হলো a আর একটা হলো b। তার মানে এদের মান সবকটারই 1, আর এদের সমষ্টির তারও মান আমাদের 1 বলা আছে। তাহলে এই দুটো ভেক্টরের বিয়োগফল অর্থাৎ a - b ভেক্টর এর মানটা কত হবে আমাদের বের করতে হবে, এটা কত হবে বের করতে হবে। এখন এই দুটো ভেক্টরের সমষ্টি c, তো এটা ইকুয়ালটা আমরা এইভাবে লিখতে পারি, c = √a² + b² + 2ab cos θ। এখন বোথ সাইডে স্কোয়ার করলে আমাদের আসছে এইটা। এখন c এর মান 1, তাহলে c² এর মান 1 হয়ে যাবে। একই রকমভাবে a² এর মান 1 হবে, b² এর মান 1 হবে, আর এখানে আমাদের 2 × a × b, অর্থাৎ এটা আমাদের 1 হয়ে যাবে, কারণ a আর b এর মান 1, তার মানে 2 হয়ে গেল × cos θ। তো এখানে একটা 1 কেটে গেল, তাহলে ফাইনালি 2 cos θ = আমাদের আসছে -1, তাহলে cos θ আমাদের হচ্ছে -½ এখন এটা থাক, এর মানটা আমাদের কাজে লাগবে। এখন a ভেক্টর - b ভেক্টর এর মানটা আমাদের বের করতে বলেছে, তো এটা কত হয়ে যাবে? √, এই দুটো মানে a² + b² - 2ab cos θ, এরকম হয়ে যাবে বিয়োগফলটা। তাহলে a এর মান আমাদের 1, তার 1 বসলো, b এর মানও 1 বসে গেল, তাহলে 1² এটাও 1 হয়ে গেল, 2 × 1 × 1, আর cos θ এর মান আমরা পেয়েছি -½ তো বসিয়ে দিলাম। এখন 2 2 কেটে গেল, আর এখানে আসছে আমাদের 1 + 1, তাহলে এইটা আসলো আমাদের +1, তার মানে ফাইনালি রেজাল্ট আসছে √3 এত একক। তার মানে এই দুটো ভেক্টরের একক ভেক্টরের বিয়োগফলের মান হবে √3 একক, অর্থাৎ আমাদের অপশান বিটা অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনটা বলছে যে একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু a ভেক্টর, যেটা এখানে বলা আছে এইটা, আর b ভেক্টর মানে এই ভেক্টরটা দিয়ে সূচিত করা যায়, তাহলে ওই সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে?
তো সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হয় আমাদের মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর, মানে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্টের যে মান হয় সেটা। তো ফার্স্টে আমরা এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট কত আসে, মানে কি ভেক্টর আসে সেটা বের করব। তো এটা বের করার জন্য আমরা ডিটারমিনেন্ট কাজে লাগাবো। ডিটারমিনেন্ট কাজে লাগালে আমরা ফার্স্ট রো বরাবর আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ অর্থাৎ ইউনিট ভেক্টরগুলো পরপর লিখব, আর সেকেন্ড রোতে আমরা এ ভেক্টরের এই যে আই ক্যাপের সাথে যে কম্পোনেন্টটা আছে সেইটা লিখব। তো সেটার ক্ষেত্রে 1 আছে, জি ক্যাপের কম্পোনেন্টটা এর নিচে লিখবো তার মানে 2, আর কে ক্যাপের কম্পোনেন্টটা কে ক্যাপের নিচে লিখবো তার মানে 3। একই রকমভাবে বি ভেক্টরের প্রত্যেকটা কম্পোনেন্ট আমরা এখানে লিখে ফেলবো থার্ড রোতে। তাহলে 3 - 2 1 হলো। এইবার এইটাকে এই ডিটারমিনেন্টটাকে আমরা ভেঙে ফেলবো। তো আমরা এই ফার্স্ট 2 এর সাপেক্ষে এটাকে ভাঙছি, তাহলে এখানে আই ক্যাপ হবে, আর পড়ে থাকবে তাহলে আমাদের কী হবে, এই আই ক্যাপ যে রোতে আছে সেই রোটা, আর আই ক্যাপ যে কলামে আছে সেই কলামটা বাদ দেবো। বাদ দিলে আমাদের পড়ে থাকছে 2 3 - 2 1। তাহলে আমাদের এক্ষেত্রে 2 এর সাথে 1 গুণ হবে, তাহলে 2 হলো মাইনাস অফ আমাদের এই -2 এর সাথে 3 গুণ হবে, তাহলে -6 হচ্ছে। তার মানে -6, আর এই মাইনাসে আমাদের +6 হয়ে গেল। জে ক্যাপের আগে আমাদের একটা মাইনাস বসে, তাহলে মাইনাস জে ক্যাপ ইন্টু আমাদের কী হচ্ছে, তার মানে এই রোটা আর এই জে ক্যাপ যে কলামে আছে সেই কলামটা বাদ যাবে, তার মানে এই সেকেন্ড কলামটা বাদ গেল, তাহলে পড়ে থাকলো 1 3 3 1। তাহলে এইটা আমাদের কি পড়ে থাকছে, এখানে লিখি 1 3 3 1। আমরা এটা গুণ করব, তাহলে কত হচ্ছে 1 হচ্ছে, আর এইটা আমরা গুণ করে লিখবো, তাহলে কত হচ্ছে এটা 9, আর এদের মাঝখানে মাইনাস বসবে। এটা একটা গেল। নেক্সট আমাদের আসছে কে ক্যাপ, তাহলে কে ক্যাপ এখন তাহলে এই রোটা আর থার্ড কলামটা আমাদের বাদ যাবে, বাদ গেলে পড়ে থাকছে 1 2 3 -2। তাহলে এটা বিয়োগ করলে আমাদের কত আসছে, এইটা গুণ করলে আসছে আমাদের -2, আর মাইনাস এইটা গুণ করলে 6 আসছে আমাদের, তাহলে এত -6। এখন তাহলে ফাইনাল রেজাল্টে আমরা কী পাচ্ছি, 8 আই ক্যাপ, এখানে -8 আসছে, আর এই মাইনাসে +8 জে ক্যাপ হলো, আর -8 কে ক্যাপ হয়ে যাচ্ছে। এখন এর মানটা আমরা বের করবো, অর্থাৎ মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর। এখন এর মানটা আমাদের কী হবে, তাহলে এই যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের কম্পোনেন্টের মানগুলোকে আমরা এভাবে লিখবো, √8² + 8² প্লাস -8 তার হোল স্কোয়ার। তার মানে এখানে আমাদের এইরকম আসছে 8² কমন আসছে, কমন আসলে ফার্স্ট টার্ম থেকে 1 পড়ে থাকছে, সেকেন্ড টার্ম থেকে 1 পড়ে থাকছে, আর এখানে -8 তার হোল স্কোয়ার আছে, তার মানে এখান থেকেও আমাদের 1 পড়ে থাকবে। তাহলে ফাইনাল রেজাল্ট হবে 8 রুটের বাইরে চলে আসলে 8√3 এত একক আমাদের অ্যান্সার হবে। তাহলে অপশান ডিটা আমাদের অ্যান্সার হচ্ছে। নেক্সট কোশ্চেনটা আমাদের এরকম দুটো কলাম দেওয়া আছে, এই 1 নম্বর কলামের সাথে 2 নম্বর কলামটা মেলাতে হবে। তাহলে আমাদের এখানে ফার্স্ট যেটা বলছে, আমাদের 1 নম্বর কলামে সি ভেক্টর - এ ভেক্টর - বি ভেক্টর = 0 ভেক্টর। তো এখান থেকে আমরা এটা লিখতে পারি সি ভেক্টর = এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তার মানে সি ভেক্টরটা হলো আমাদের এ ভেক্টর আর বি ভেক্টরের যোগফল। আর রাইট হ্যান্ড সাইডে যে ফিগারগুলো দেওয়া আছে সেগুলো থেকে আমরা বুঝতে পারছি এগুলো অবশ্যই আমাদের ত্রিভুজ সূত্র মেনে আঁকা হয়েছে। তার মানে আমাদের এইরকম একটা ফিগার এখান থেকে খুঁজে বের করতে হবে যেটা এইটাকে মেনে চলে। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর যোগ করব, তার মানে এ ভেক্টর আর বি ভেক্টর সেম ডিরেকশন হবে, সেইটার সাথে সেইটা ইকুয়াল টু হয়ে যাবে আমাদের সি ভেক্টর। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই অপশান সিটা এ ভেক্টর বি ভেক্টর আমাদের ক্রমানুসারে গৃহীত, আর সি ভেক্টরটা বিপরীত ক্রমে গৃহীত। তার মানে আমাদের এই একের সাথে অপশান ডিটা যাবে, তার মানে এখানে আমরা অপশান ডিটা বলতে পারি একের সাথে। নেক্সট এইটা আছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি এ ভেক্টর = সি ভেক্টর প্লাস বি ভেক্টর। তো এটা যদি লিখি তাহলে সি ভেক্টর প্লাস বি ভেক্টর = আমাদের এ ভেক্টর হচ্ছে। তাহলে সি ভেক্টর আর বি ভেক্টর পরপর আছে এরকম ফিগার আমাদের বের করতে হবে যে এইটা সি ভেক্টর আর বি ভেক্টর ক্রমানুসারে গৃহীত আছে, আর এটা আমাদের বিপরীত ক্রমে গৃহীত আছে। তার মানে এইটা হয়ে যাবে আমাদের এই 2 এর সাথে মিলছে। আর 3 নাম্বারটা আমরা এইভাবে লিখতে পারি বি ভেক্টর = এ ভেক্টর প্লাস সি ভেক্টর। তাহলে এ আর সি যোগ করলে আমরা বি পাচ্ছি, তার মানে আমাদের এরকম একটা ছবি বের করতে হবে যেখানে এ আর সি যোগ করা যাচ্ছে। তাহলে এ আর সি, তাই তো পরপর গৃহীত আছে এ আর সি, আর বি ভেক্টরটা আমাদের ঠিক বিপরীত ক্রমে গৃহীত আছে। তার মানে অপশান 3 এর সাথে আমাদের যেটা মিলছে সেটা হলো
এ, আর লাস্ট হলো আমাদের এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু মাইনাস সি ভেক্টর। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, সি ভেক্টরটা মাইনাস সি ভেক্টরটাকে আমরা বাদিকে নিয়ে আসবো, তাহলে প্লাস সি ভেক্টর হয়ে গেল, এটা ইকুয়াল টু আমাদের জিরো ভেক্টর হবে। তার মানে এক্ষেত্রে আমাদের ত্রিভুজটা এমন হবে যেখানে এ বি সি তিনটেই একই ক্রমে গৃহীত। তার মানে আমাদের এ সি ডি হয়ে গেছে, বিটা অ্যান্সার হওয়ার কথা। তাহলে দেখা যাক বিটা অ্যান্সার হচ্ছে কিনা। এখানে আমাদের এ আর বি ভেক্টর একই ক্রমে গৃহীত হলেও সি ভেক্টরটা বিপরীত ক্রমে গৃহীত হচ্ছে, তাহলে এটা কখনোই আমাদের অ্যান্সার হবে না। তো আমাদের অ্যাকচুয়াল ছবিটা এখানে যেটা হওয়া উচিত ছিল সেটা এরকম হওয়া উচিত ছিল, এটা হলো এ ভেক্টর, এইটা আমরা যদি বি ভেক্টর ধরে নিই, আর এটা সি ভেক্টর হবে, মানে সি ভেক্টরটা আমাদের এইভাবে থাকবে। অ্যাকচুয়ালি আরেকটু ভালোভাবে আঁকতে গেলে আমাদের এইটা এ ভেক্টর হবে, এইটা বি ভেক্টর হবে, আর এইটা সি ভেক্টর হবে, কিন্তু আমাদের সেই ছবিটা এখানে দেওয়া নেই, তার মানে কোশ্চেনে একটু এই ডায়াগ্রামটাই খুব সম্ভবত একটু ভুল আছে। তো এইভাবে কিন্তু এই কোশ্চেনটা আমাদের সলভ করতে হবে। নেক্সট কোশ্চেনটা বলছে যে একটি বস্তুকে ভূমি থেকে ভি ইকুয়াল টু 3i প্লাস 10j মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো, বস্তুটির সর্বাধিক উচ্চতা কত হবে এটা আমাদের বের করতে হবে। নেক্সট আমাদের 13 দাগ। তো বলছে একটা বস্তুকে এত মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হচ্ছে, তাহলে সর্বাধিক কতটা উচ্চতা অতিক্রম করবে, মানে সর্বাধিক কতটা উচ্চতা উঠবে সেটা জানতে চেয়েছে। তো এক্ষেত্রে এইটা যদি আমাদের এক্স অক্ষ হয় আর এই দিক বরাবর ওয়াই অক্ষ হলে আমাদের ভি ভেক্টরটা ঠিক এইরকমভাবে আছে, এইটা হলো আমাদের ভি ভেক্টর। তো ভি ভেক্টরের এক্স অক্ষ বরাবর যদি আমরা উপাংশটা দেখি সেটা হয়ে গেল 3, তো এক্স অক্ষ বরাবর ওর বেগটা হলো 3 মিটার পার সেকেন্ড, আর ওয়াই অক্ষ বরাবর উপাংশটা দেখলে এইটা আমাদের হয়ে যাচ্ছে 10, তাহলে ওয়াই অক্ষ বরাবর বেগটা হলো 10 মিটার পার সেকেন্ড। তো এটা কিন্তু অনেকটা আমাদের প্রেসার গতির মতো হচ্ছে জিনিসটা, তার মানে এইটা এইভাবে গিয়ে এখানে পড়বে। তো এইটা ধরলাম সর্বাধিক উচ্চতা, সেই সর্বাধিক উচ্চতায় এইটা আমাদের বের করতে হবে এইচটা কত হচ্ছে। তো এইচটা আমাদের এই সর্বাধিক উচ্চতায় কী হয়ে যায়, এই যে ওয়াই অক্ষ বরাবর যে উপাংশটা থাকে অর্থাৎ ভি ওয়াই ধরলাম, সেইটা আমাদের 0 হয়ে যায়। তার মানে এর প্রাথমিক বেগ ওয়াই অক্ষ বরাবর এই যে বস্তুটাকে ছোড়া হচ্ছে তার প্রাথমিক বেগ হলো আমাদের 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ ইউ ওয়াই ইকুয়াল টু 10, আর ভি ওয়াই হলো আমাদের 0। আর যেহেতু জিটা আমাদের নিচের দিকে কাজ করছে, তার মানে এক্ষেত্রে অবশ্যই মন্দন হচ্ছে, তার মানে ত্বরণটা অর্থাৎ এ ওয়াই ইকুয়াল টু আমাদের মাইনাস জি হয়ে যাবে। এখন এইচ বের করতে হবে, আমরা এই সমীকরণটা ব্যবহার করব, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, তাহলে ওয়াই অক্ষ বরাবর এটা আমাদের এইরকম হয়ে যাবে। এখন ভি ওয়াই আমাদের কত 0, ইউ ওয়াই হলো 10, তাহলে 10 স্কোয়ার প্লাস 2 এ হলো এ ওয়াই হলো আমাদের মাইনাস জি, অর্থাৎ আমাদের কোশ্চেনে জি এর মান বলা আছে 10 মিটার পার সেকেন্ড, তাহলে এটা বসিয়ে দিলে আমাদের -10 হয়ে গেল, তাহলে এইটা ইন্টু -10। এবার এস ওয়াইটাকে আমরা এইচ ধরে নিয়েছি, তাহলে এইচ, এই এইচের মানটা আমাদের এখন বের করতে হবে। তো এইটা থেকে আমরা লিখতে পারি 20h ইকুয়াল টু 10 স্কোয়ার, তাহলে এইচ ইকুয়াল টু 10 স্কোয়ার মানে 100/20, তাহলে এটা ক্যালকুলেশন করলে আসছে আমাদের 5 মিটার। তাহলে সর্বাধিক যে উচ্চতায় বস্তুটা উঠবে সেটা হলো 5 মিটার, তার মানে অপশন এটা আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা বলছে ওয়াই অক্ষের সঙ্গে এ ভেক্টর, যেটা আমাদের বলা আছে এরকম √3i মাইনাস জে ক্যাপ, এটা ওয়াই অক্ষের সাথে কত কোণ করে আছে সেটা জানতে চেয়েছে। তো এই ভেক্টরটাকে যদি আমরা এইভাবে আঁকি, এদিকে হলো ওয়াই অক্ষ আমাদের, এদিকে হলো এক্স অক্ষ। এখন ভেক্টরটা এক্স অক্ষ বরাবর যে উপাংশ সেটা হলো √3, তার মানে এইটা হলো আমাদের √3, এদিকে বরাবর যে উপাংশটা এটা হলো √3, আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ সেটা হলো -1, অর্থাৎ এটা আমাদের নিচের দিকে হবে, এইদিকে থাকবে, এটা হয়ে গেল -1। এখন তাহলে আমাদের ভেক্টরটা অ্যাকচুয়ালি এইটা হবে, এটা হলো এ ভেক্টর। এখন এই ভেক্টরটা আমাদের ওয়াই অক্ষের সাথে কত কোণ করেছে, অর্থাৎ এই টোটাল কোণটা আমাদের বের করতে হবে। তো এইটুকু আমরা কত জানি 180 ডিগ্রি, আর এইটাকে আমরা ধরে নিলাম থিটা। তাহলে এখানে আমরা এই জায়গা থেকে যদি একটা লম্বটা নিয়ে এইভাবে, তাহলে একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি। সেই সমকোণী ত্রিভুজের এই কোণটা আমাদের থিটা, এই কোণটা থিটা হচ্ছে,
তাহলে এইটা হচ্ছে লম্ব আর এইটা হচ্ছে ভূমি। তাহলে এখান থেকে আমরা থিটার মানটা পেয়ে যাবো। ট্যান থিটা ইকুয়াল টু কি লিখতে পারছি, লম্ব বাই ভূমি। লম্ব কত, এইটুকু মানে আমাদের উক্তির সাথে সমান। তাহলে এইটা হয়ে গেল √3 আর এইটা হলো, আর ভূমিটা হলো আমাদের -1। তো এখানে আমরা ত্রিভুজটার ক্ষেত্রে শুধু এইটুকু বের করছি, তার মানে 1 ধরে নেবো, জাস্ট মানটাকেই লিখবো, তাহলে 1 হলো। তা আবার tan 60 মানে আমাদের √3 হয়, তাহলে থিটা ইকুয়াল টু হয়ে গেল 60 ডিগ্রি। তাহলে ওয়াই অক্ষের সাথে এই ভেক্টরটা যে কোণ করে আছে সেটা কত হবে, 180 প্লাস এই 60 ডিগ্রি, তার মানে 240 ডিগ্রি। তার মানে অপশান সিটা আমাদের অ্যান্সার হবে। নেক্সট বলছে কমপক্ষে কতগুলি একতলীয় ভেক্টরের যোগফল 0 হতে পারে। তো আমাদের নেক্সট 15 দাগ, এখানে বলেছে কমপক্ষে কতগুলো একতলীয় ভেক্টরের যোগফল 0 হতে পারে। তো আমরা এইটা, এক্ষেত্রে এই জিনিসটা আমরা জানি যে এই দিক বরাবর যদি একটা ভেক্টর থাকে, ধরলাম এফ ভেক্টর, আর সেম মানের আরেকটা ভেক্টর যদি বিপরীত মুখে থাকে, সেটা যদি -f ভেক্টর হয়, তাহলে এই দুটোর যোগফল আমাদের 0 হয়, ঠিক আছে। কিন্তু কোশ্চেনে আমাদের কোথাও বলে দেয়নি যে এটা আমাদের সমান ভেক্টর, যে কমপক্ষে দুটি সমান একতলীয় ভেক্টর যোগফল 0 হতে পারে। সেই কারণে আমরা এক্ষেত্রে অ্যান্সারটা কখনোই দুটো বলতে পারবো না, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে, আমরা এটা জানি যে এই তিনটে ভেক্টর একটা ত্রিভুজ গঠন করে, এরকম একটা ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটে ভেক্টর আছে, একটা এই দিক বরাবর, একটা এই দিক বরাবর, একটা এই দিক বরাবর, অর্থাৎ ক্রমানুসারে গৃহীত। এইটাকে ধরলাম আমরা এ ভেক্টর, এটাকে ধরলাম বি ভেক্টর, আর এটাকে ধরলাম সি ভেক্টর। তাহলে এই তিনটে ভেক্টরের যোগফল কত হয়, এই তিনটে ভেক্টরের যোগফল আমাদের 0 ভেক্টর হয়, অর্থাৎ 0 হয়। তার মানে আমরা বলতে পারি যে কমপক্ষে তিনটে ভেক্টর আমাদের দরকার, যে ক্ষেত্রে এদের যোগফল 0 হবে। আর এক্ষেত্রে কিন্তু আমাদের এ বি সি কোনটাই একটা আরেকটার সাথে সমান হতেও পারে, নাও পারে। তো এখানে যেহেতু একটা জেনারেল কেস কোশ্চেনে জানতে চেয়েছে, সেই কারণে আমাদের অ্যান্সারটা কিন্তু 3 হবে। যদি সমান ভেক্টর বলে দিত তাহলে সেক্ষেত্রে আমাদের দুটো অ্যান্সার হতো, এই জিনিসটা খেয়াল রাখবে। তার মানে অপশান সিটা অ্যান্সার হবে। নেক্সট 16 দাগের কোশ্চেনটা বলছে 300 মিটার পার সেকেন্ড বেগে চলমান একটি রকেটের উপর 210 নিউটন বল ক্রিয়া করলে জ্বালানির দহনের হার হবে। তো এখানে রকেটের গতির ক্ষেত্রে আমরা এই সমীকরণটা জানি, a = -u/m × dm dt, যেখানে এটা হলো আমাদের রকেটের ত্বরণ, এমটা হলো ভর, আর এই ইউটা হলো আমাদের যে জ্বালানি, রকেটের যে বেগ, আর ডিটি এটা হলো জ্বালানি দহনের হার। তো এখান থেকে আমরা আমাদের কোশ্চেনে যেগুলো বলা আছে সেটা হলো ইউ হলো 300 মিটার পার সেকেন্ড, আর আমাদের বলা আছে এরপরে যে বল কাজ করছে সেটা হলো 210 নিউটন। এখন আমাদের বের করতে হবে ডিএমডিটা কত হবে, ডিএমডিটি এটা কত হবে বের করতে হবে। তো এখানে জাস্ট আমরা মানটা নিয়েই কাজ করব। তো মাইনাস সাইন আমরা তুলে দিলাম, তাহলে এমটাকে বাদিকে গুণ করে দিলে আমাদের এইরকম আসছে। তাহলে ফাইনালি ডিএমডিটি আমাদের চলে আসছে ma/u। আবার ma = আমরা f জানি, তাহলে f/u। এবার f এর মানটা এখানে আমরা বসাই দেবো 210, আর u হলো আমাদের 300, তাহলে 210/300, 0 0 কাটলো 10, এটা হলো 7, মানে 0.7 কিলোগ্রাম পার সেকেন্ড। তার মানে জ্বালানি দহনের হার হলো 0.7 কিলোগ্রাম পার সেকেন্ড। তাহলে অপশান এটা আমাদের এক্ষেত্রে অ্যান্সার হবে। নেক্সট আমাদের কোশ্চেনটা বলছে যে এটা বিবৃতি আর কারণ দেওয়া আছে, বলছে যে তড়িৎ প্রবাহ বন্ধ হওয়ার পরও বৈদ্যুতিক পাখা আরও কিছুক্ষণ ঘুরতে থাকে। আর এর কারণ হিসেবে বলছে যে গতিজাতের জন্য বৈদ্যুতিক পাখা আরও কিছুক্ষণ ঘুরতে থাকে। তো আমরা এটা সবাই দেখেছি যে একটা ফ্যানকে যদি অফ করে দেওয়া হয়, অফ করে দেওয়ার পরেও কিন্তু ও কিছুক্ষণ ঘুরতে থাকে। এর কারণটা কি, এর কারণটা অবশ্যই আমাদের গতিজাত, কারণ যখন ঘুরছিল তখন কী হচ্ছে, ওর মধ্যে একটা গতিশীল থাকার প্রবণতা তৈরি হয়েছে। এইবার সুইচটা অফ করে যখন আমরা কারেন্ট ফ্লোটা বন্ধ করে দিলাম, তখন কী হবে, ফ্যানের মধ্যে কারেন্ট যাচ্ছে না ঠিকই, কিন্তু ওর
গতিশীল থাকার প্রবণতাটা বজায় আছে। এই কারণে আমাদের এক্ষেত্রে কারণটা হিসেবে যেটা বলেছে, গতিজাড্যের জন্য বৈদ্যুতিক পাখা আরও কিছুক্ষণ ঘুরতে থাকে, তো এটা হবে সঠিক কারণ এবং বিবৃতিটাও আমাদের সঠিক। তাহলে আমরা বলতে পারি যে এই যে কারণটা বিবৃতিটার সঠিক ব্যাখ্যা। তো এখানে সেই অনুযায়ী আমাদের অপশান এটা অ্যান্সার হবে, যে এ বিবৃতিকে এখানে এ দিয়ে বোঝাচ্ছে আর কারণকে আর দিয়ে বোঝাচ্ছে, তাহলে এ ও আর উভয়ই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। নেক্সট বলছে যে যদি মিউ ক্যাপিটাল আর এবং এস যথাক্রমে ঘর্ষণ গুণাঙ্ক, লম্ব প্রতিক্রিয়া এবং অতিক্রান্ত দূরত্ব নির্দেশ করে, তাহলে ঘর্ষণ বলের বিরুদ্ধে কৃতকার্যের সাধারণ রাশিমালা কী হবে? আমাদের এখানে বলেছে যে মিউ ঘর্ষণ গুণাঙ্ক, ক্যাপিটাল আর হলো লম্ব প্রতিক্রিয়া আর এস হলো সরণ। তো এইগুলোকে যদি প্রকাশ করে তাহলে ঘর্ষণ বলের বিরুদ্ধে কৃতকার্য কত হবে সেটা জানতে চাইছে। তো ধরলাম একটা বস্তু আমাদের এইরকম আছে, বস্তুটা আমাদের এই দিক বরাবর গতিশীল, তো তাহলে ঘর্ষণ বলটা আমাদের এই দিকে কাজ করবে এফ, আর এর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলে এদিকে আর নিচের দিকে আমাদের এমজি কাজ করবে। তো আর বলা আছে বস্তুটা আমাদের এস পরিমাণ দূরত্ব যাচ্ছে, তাহলে এক্ষেত্রে কৃতকার্য আমাদের ডাব্লিউ ইকুয়াল টু কী হবে? এফ ইন্টু এস। আবার এ ইকুয়ালটা আমাদের কী হয়? মিউ ইন্টু আর হয়। তাহলে আমাদের ঘর্ষণ বলের বিরুদ্ধে কৃতকার্য কত হয়ে যাবে? মিউ আর ইন্টু এস। তার মানে এখানে অপশান বিটা আমাদের অ্যান্সার হবে। আরেকটা জিনিস, এখানে যে অপশানগুলো দেওয়া আছে সেগুলো আমি এখানে লিখছি। অপশান এটা আমাদের বলা আছে এইরকম, মিউ আর মাইনাস এস, বি বলা আছে মিউ ক্যাপিটাল আর এস, আর সি বলা আছে মিউ ক্যাপিটাল আর বাই এস, আর ডি বলা আছে আমাদের মিউ আর প্লাস এস। এখন কৃতকার্যের যে রাশিমালা হয় সেখানে আমাদের কী হয়? বল ইন্টু সরণ হয়। কখনোই সরণ আমাদের বিয়োগ হয় না বা যোগ হয় না বা ভাগ হয় না। তার মানে শুধুমাত্র অপশানটা দেখেও কিন্তু আমরা অ্যান্সারটা বলতে পারতাম, যেহেতু সরণটা আমাদের যোগ বিয়োগ ভাগ কিছুই হয় না, তার মানে অপশান এটাও হবে না, সিটাও হবে না, ডিটাও হবে না, অপশান বিটা আমাদের অ্যান্সার হবে।